ক্লাব ফুডটা আসলে কি? ক্লাব ফুডটার বাংলা টার্ম হচ্ছে কুষ্পা। ক্লাব ফুড কিন্তু 1 in 1000 লাইভ বার্থ। 1000টা বাচ্চার মধ্যে একটা ক্লাব ফুড হবেই। জন্মের সময় এই সমস্যাটা কেন হয়? যাদের ফ্যামিলির মধ্যে ক্লোজ রিলেটিভের মধ্যে বিয়ে হয় তাদের ক্লাব ফুড হওয়ার সম্ভাবনা বেশি। চিকিৎসাটা ঠিক কিরকম হয়? ইনিশিয়ালি আমরা যেটা করি, আমরা প্লাস্টার শুরু করি, 4 থেকে 6টা প্লাস্টার হবে। এটাকে পনসেটি টেকনিক বলে, PONACTI। পা যখন সোজা হয়ে গেল, এই সোজা পাকে সোজা রাখার জন্য 4 বছর বয়স অব্দি জুতো পরাতে হয়। এটা কিন্তু একটা লম্বা ট্রিটমেন্ট। ধরুন ক্লাব ফুডের চিকিৎসা করানো হলো, কিন্তু এটা কি পুরোপুরি সম্পূর্ণ ভালো হয়ে যাবে? অনেকেই ভাবেন হাড়ের সমস্যা মানে অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলেই হবে, কিন্তু শিশুদের হাড়, পেশি, জয়েন্ট কিংবা বেড়ে ওঠার সমস্যা বড়দের থেকে সম্পূর্ণ আলাদা। আর এখানেই প্রয়োজন হয় একজন পেডিয়াট্রিক অর্থোপেডিকের। আজ আমরা আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে যা অনেক শিশুর জন্মের পর থেকেই লক্ষ্য করা যায়। সমস্যার নাম ক্লাব ফুট। অনেকেই ভয় পেয়ে যান যে আমার বাচ্চা কি তাহলে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি কিডস অর্থোপেডিকে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন ডক্টর সৌম্য পাইক। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, এই ক্লাব ফুটের বিষয়টি নিয়ে আমরা তো আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমাদের একটু জানা দরকার যে পেডিয়াট্রিক অর্থোপেডিক আসলে কি এবং কখন একজন শিশুকে নিয়ে বাবা মা পেডিয়াট্রিক অর্থোপেডিকের কাছে যাবে। ডাক্তারিতে যখন আমরা সবাই এসছি, আমাদের সবারই MBBS ডিগ্রি আছে। অনেক সময় ডাক্তারির অনেক দিন আগে থেকে ডাক্তারিতে এত ভাগ ছিল না। যত দিন গড়িয়েছে, রিসার্চ বেড়েছে, ডিভিশন বেড়েছে, এবং স্পেশালাইজেশন, সুপার স্পেশালাইজেশনের যুগ এসছে। এগুলো এমনি এমনি হয়নি। নিশ্চয়ই সাবজেক্টগুলো অনেক দূর এগিয়ে গেছে, অনেক জটিল হয়েছে বলে সমস্যাটা এদিকে গেছে। একটা সময় বাচ্চাদের, বা এখনও যদি বাচ্চাদের কোনো জ্বর আসে তাহলে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দিই। সেম প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু বড়দেরও দেওয়া হয়। কিন্তু আজকে বাচ্চার জ্বর আসলে কি আমরা বড়দের বা অ্যাডাল্ট বা জেনারেল মেডিসিনের কাছে যাই না, আমরা যাই পিডিয়াট্রিক মেডিসিনের। যদিও দুজনে সেম প্যারাসিটামল দেবেন, বাচ্চাদের ক্ষেত্রে সেই প্যারাসিটামল ট্যাবলেট হতে পারে, সিরাপ হতে পারে, বা অন্যান্য ড্রপস হতে পারে, এবং বডি ওয়েট ওয়াইজ আলাদা আলাদা হয়। তো সুতরাং পিডিয়াট্রিক মেডিসিন ও অ্যাডাল্ট মেডিসিনে যেরকম ডিফারেন্স আছে, সিমিলারলি পিডিয়াট্রিক অর্থোপেডিক্স এবং অ্যাডাল্ট অর্থোপেডিক্সের আকাশ পাতাল ডিফারেন্স আছে। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যদি বাচ্চাদের হাড় ভাঙে আর বড়দের হাড় ভাঙে, সাপোজ থাই বোন ভেঙেছে, বড়দের যদি থাই বোন ভাঙে তাহলে সেটাকে নেল প্লেট এগুলো করতে হয়। বাচ্চাদের থাই বোন যদি ভাঙে জন্মের সময় তাহলে আমরা শুধু একটা বেল্ট দিই। সেটা যদি 5-6 বছর বয়সে আসে আমরা হয়তো শুধু প্লাস্টার করি। সেটা যদি 8-9 বছর বয়সে আসে আমরা শুধু একটা টেন্স নেল বা নেল দিই। সেটা যদি আরো 12-13 বছর বয়সে আসে সেক্ষেত্রে প্লেট করতে হতে পারে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এত ভ্যারাইটি অফ ডিফারেন্স আছে যেটা বড়দের থেকে সম্পূর্ণ আলাদা। আর বাচ্চাদের গ্রোয়িং বোন, সেটার থেকে অ্যাডাল্টের ডিফারেন্স অনেক বেশি। সুতরাং ইটস এ সেপারেট ফিল্ড, এবং এটা নিয়ে পড়াশুনো আলোচনা অনেক বেশি দূরে এগিয়ে গেছে। সুতরাং বাচ্চাদের অর্থোপেডিক রিলেটেড কিছু জিনিসপত্র হলে যারা এটা নিয়ে সারাক্ষণ পড়ে আছে, সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে পেডিয়াট্রিক অর্থোপেডিক্স। যারা ডেডিকেটেডলি শুধু বাচ্চাদের দেখে, বড়দের দেখে না, সেই ডিভিশনের কাছে যাওয়াই আমার মনে হয় ভালো। এটা স্যার কোন কোন ধরনের সমস্যার কথা আপনি বলছেন? ছোটদের বড়দের যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে ফ্র্যাকচার। ডেফিনেটলি ফ্র্যাকচার বাচ্চাদের এবং বড়দের এই দুটো ক্লাসেই হয়। সুতরাং বাচ্চাদের যদি কোনো ফ্র্যাকচার হয় ডেফিনেটলি আপনি পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনের খুঁজবেন। বাচ্চাদের জন্মের পরে অনেক রকম ডিফর্মিটি নিয়ে জন্মায়, ক্লাব ফুট, DDH, মানে জন্মের পরেই দেখা যাচ্ছে ডিফর্মিটি আছে, সেগুলো বাচ্চাদের অর্থোপেডিক্সের কাছে যাবেন। অনেক সময় বাচ্চা বড় হওয়ার সময় অনেক রকম ডিজিজ আসে, যেমন হাত পা বাঁকা থাকে, জেনুভ্যারাম, জেনুভ্যালগাম। কোনো রকম ফ্র্যাকচারের পরে বা কোনো রকম ইনফেকশনের পরে হাত পা বেঁকে গেলে, বা একটা ধরনের রোগ ইদানিংকালে প্রচুর উঠেছে, সেরেব্রাল পলসি, এই ধরনের রোগের ক্ষেত্রে ডেফিনেটলি পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনের খোঁজ করা উচিত। একেবারেই। আজকের বিষয়টা স্যার যেটা আমরা বেছে নিয়েছি, দর্শকদেরই প্রশ্ন যে এই ক্লাব ফুট, অনেক ছোটদের জন্মের পর থেকে দেখা যায় ক্লাব ফুট, এই ক্লাব ফুটটা আসলে কি সেটা আগে একটু আমাদের বলুন। ক্লাব ফুটটার বাংলা টার্ম হচ্ছে কুষ্পা। এবার কুষ্পা বললে অনেকে বুঝতেই পারবে না। ক্লাব ফুট মানে হচ্ছে, ক্লাব হচ্ছে গলফ ক্লাব, যে গলফের যে স্টিক থাকে তাকে ক্লাব বলা হয়। সেখানে গলফের স্টিকের একটা লম্বা সরু থাকে স্টিকটা, আর তার নিচের পোর্শনটা এরকম বাঁকা থাকে। তো পাটা ওই রকমই দেখতে হয়, পাটা সরু হয়। পা মানে হাঁটু এবং অ্যাঙ্কেল, নি আর অ্যাঙ্কেলের মধ্যে যে লেগ পোর্শনটা ন্যারো থাকে, আর ফুটটা এরকম বেন্ড থাকে। তাই কারণে ওকে গলফ ক্লাব থেকে ক্লাব ফুট কথাটি এসছে। ক্লাব ফুট কিন্তু 1 in 1000 লাইভ বার্থ। 1000টা বাচ্চার মধ্যে একটা ক্লাব ফুট হবেই। এবং আমাদের দেশে বা আমাদের রাজ্যে, জনসংখ্যা জনবহুল দেশে, এই 1 in 1000 লাইভ বার্থের সংখ্যাটা কিন্তু অনেক বেশি।
অনেকটা। তাহলে স্যার জন্মের সময় এই সমস্যাটা কেন হয়? ক্লাব ফুটের কারণ এক্স্যাক্টলি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। একটা জিনিস বলা হয়, সিগারেট স্মোকিং ইজ এ কজ অফ লাং ক্যান্সার। সিগারেট স্মোকিং কিন্তু লাং ক্যান্সারের কজ নয়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা সিগারেট প্রচুর খান তাদের লাং ক্যান্সার হয় না, আবার যারা সিগারেট খান না তাদেরও লাং ক্যান্সার হতে পারে। সুতরাং এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন ফ্যাক্টর, নট কজ। যারা প্রচুর সিগারেট খায় তাদের লাং ক্যান্সার হতে পারে, এগুলোকে অ্যাসোসিয়েশন ফ্যাক্টর বলে। কিন্তু ক্লাব ফুডের কিছু অ্যাসোসিয়েশন ফ্যাক্টর পাওয়া গেছে, কজ নয়। অ্যাসোসিয়েশন ফ্যাক্টর মানে হচ্ছে যাদের কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, যাদের ফ্যামিলির মধ্যে ক্লোজ রিলেটিভের মধ্যে বিয়ে হয়, তাদের ক্লাব ফুড হওয়ার সম্ভাবনা বেশি। আবার বলছি, এর মানে এই নয় যে যাদের বিয়ে হচ্ছে না ক্লোজ তাদের মধ্যে হবে না, কিন্তু দেখা গেছে ক্লোজ ফ্যামিলি ম্যারেজ মধ্যে বিয়ে হলে বা কনস্যাঙ্গুইনাস ম্যারেজে ক্লাব ফুডের সম্ভাবনা বাড়তে থাকে। আচ্ছা, তাহলে স্যার এটা কি আগে থেকে ওই গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোনোভাবে ধরা যায় না? আল্ট্রাসাউন্ড অবস্থায় ধরা যাওয়া উচিত, এবং অনেক সময় আল্ট্রাসাউন্ড আমাদের দেশের বিভিন্ন ভিলেজ এরিয়াতে অনেক জায়গা থেকে আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসে যেখানে ক্লাব ফুড রিপোর্ট ছিল না, কিন্তু পরবর্তীকালে জন্মের পরে দেখা গেল ক্লাব ফুড রিপোর্ট বেরিয়েছে, তখন একটা দোষারোপ করার টেন্ডেন্সি আসে, তাহলে আল্ট্রাসাউন্ড ধরতে পারলো না কেন? আমাদের দেশে না চিকিৎসা ব্যবস্থার এত ভ্যারাইটি অফ সেট আপ আছে, এবার বিভিন্ন জায়গায় যে সমস্ত আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান হয় সব জায়গাতে ভালো মেশিন নাও থাকতে পারে, সবসময় ডাক্তারের উপর দোষ নয়। আপনি একটা সাদা কালো টিভি দেখছেন আর ঝকঝকে কালার টিভি দেখছেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সুতরাং আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের কোয়ালিটি যদি সেই লেভেলে না হয়, এবং আমাদের দেশের যা ইকোনমিক কন্ডিশন, সব জায়গাতে হাই কোয়ালিটি মেশিন থাকা সম্ভব নাও হতে পারে। তো সেক্ষেত্রে ক্লাব ফুড ধরা যাওয়া উচিত, ডেফিনেটলি ভালো মেশিন থাকলে ক্লাব ফুড ধরা যাওয়া উচিত, কিন্তু অনেক সময় ধরা নাও পড়তে পারে। কিন্তু যাই হোক, যদি ক্লাব ফুড ধরা পড়েও থাকে গর্ভাবস্থায়, আমাদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট কিছু নেই, আলটিমেটলি বাচ্চার ডেলিভারি হওয়ার পরেই করব। সুতরাং আগে ধরা পড়লো বা না পড়লো তাতে লং রানে ট্রিটমেন্টের কোনো ডিফারেন্স আসে না। আচ্ছা, তাহলে স্যার জন্মের পরে কত দ্রুত চিকিৎসাটা শুরু করতে হয়? ক্লাব ফুটের চিকিৎসা ইউজুয়ালি যত তাড়াতাড়ি শুরু করা যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ ছোটবেলাতে জন্মের সময় বাচ্চার পাগুলো অনেক নরম থাকে। তবে এই নয় যে হসপিটালে জন্মেছে সেই অবস্থা থেকেই প্লাস্টার করতে শুরু করে দিলাম, সেরকম নয়। আমরা কিছুদিন ওয়েট করি, সাধারণত যদি 2.5 কেজির ওজন বেশি হয় বা 10 দিনের বেশি বয়স হয় তবেই আমরা স্টার্ট করি। অনেক সময় বাচ্চা প্রিটার্ম বা প্রিম্যাচিওর জন্মায়, ছোট বাচ্চা জন্মায় 1.5 কেজি 2 কেজি, সেক্ষেত্রে আমরা ওয়েট করি 10 দিনের বয়সেও যদি 2.5 কেজি ওজন না হয়, যবে 2.5 কেজি ওজন হবে তখন আমরা ইউজুয়ালি স্টার্ট করি। আচ্ছা, চিকিৎসাটা ঠিক কিরকম হয় স্যার একটু বলুন এই ক্লাব ফুডের শিশুদের ক্ষেত্রে? ক্লাব ফুডের চিকিৎসাটা একটু লং টার্ম চিকিৎসা। চিকিৎসা দুটো পার্ট থাকে, একটা থাকে ডাক্তারের পার্ট মানে আমাদের পার্ট, আর একটা থাকে বাড়ির লোকের পার্ট। প্রায়ই বাবা মায়েরা কোশ্চেন করেন যে 100% কারেক্ট হবে তো? এই 100% কথাটা না খুব ভেগ কথা, পৃথিবীতে কোনো কাজই 100% হয় না। তাও আমরা বলছি আমাদের ডাক্তারদের যেটা পার্ট সেটা কিন্তু অলমোস্ট 100% করা সম্ভব। সমস্যা যেটা হয় বাবা মায়ের পার্টটাতে, বাড়ির লোকের পার্টটাতে। ইনিশিয়ালি আমরা যেটা করি, আমরা প্লাস্টার শুরু করি, সাধারণত সপ্তাহে সপ্তাহে প্লাস্টার চেঞ্জ হয়, মানে উইকলি প্লাস্টার। আজকে যদি রোববার প্লাস্টার করছি, পরের রোববার আবার হবে, এরকম উইকলি একবার করে হবে। প্রতি সপ্তাহে প্লাস্টার হবে, এরকম 4 থেকে 6টা প্লাস্টার হবে। এটাকে পনসেটি টেকনিক বলে, PONSETI। পনসেটি টেকনিক হচ্ছে পৃথিবীতে, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড টেকনিক। এই টেকনিকের বাইরে যদি কেউ প্লাস্টার করে থাকেন সেটা আজকের দিনে অচল, করা উচিত না, কারণ পনসেটি টেকনিক সারা পৃথিবী অ্যাকসেপ্ট করেছে। সুতরাং আপনাকে কোনো ডাক্তারবাবু যদি পনসেটি টেকনিক ছাড়া অন্য টেকনিকে প্লাস্টার করছেন সেটা না যাওয়াই ভালো। অলওয়েজ ট্রাই ফর পনসেটি টেকনিক, খোঁজ খবর নিয়ে। এইবারে পনসেটি টেকনিকে আমরা সপ্তাহে সপ্তাহে প্লাস্টার করি, 4 থেকে 6টা প্লাস্টার হয়। আপনি অনলাইনে দেখবেন পনসেটি গ্লোবাল হেলথ বলে একটা ওয়েবসাইট আছে, তাদের পনসেটি নিয়ে ডিটেল লেখা আছে এবং বাবা মায়ের জন্যও লেখা আছে, বাবা মার কি করা উচিত না করা উচিত। শেপটাকে ঠিক সঠিক করার জন্য তো প্লাস্টারটা, শেপটাকে সঠিক করার জন্য এরকম সপ্তাহে সপ্তাহে প্লাস্টার হবে। 4 থেকে 6টা প্লাস্টার হবে, কারো 4টে হতে পারে, কারো 5টা হতে পারে, কারো 6টা হতে পারে। প্লাস্টার যত হতে শুরু করে, প্রথম 1টা 2টো প্লাস্টার আপনি বুঝতে নাও পারেন, কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন পায়ের পাতাটা সোজা হতে শুরু করেছে। এই পাটা 4টে 5টা বা 6টা প্লাস্টারের পরে সোজা হয়ে যায়। সোজা হয়ে যাওয়ার পরে আমাদের আছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ মানে হচ্ছে সাধারণত বাচ্চাদের পায়ের পাতা পুরোটা উপরে উঠে যায়, আমাদের অ্যাডাল্টের মতো নয়, এতটাই ফ্লেক্সিবল, পায়ের পাতা পুরোটা উপরে একদম টাচ হয়ে যাওয়ার কথা নিউবর্ন বেবি। যদি দেখা যায় 4 থেকে 6টা প্লাস্টারের পরে পা সোজা হয়ে গেল কিন্তু পায়ের পাতা পুরোটা উপরে উঠছে না, তার কিছু ক্যালকুলেশন আছে, 10 ডিগ্রি 15 ডিগ্রি রসিলেশন, সেটা আমাদের ব্যাপার। তা
10 ডিগ্রি যে প্লায়ের পাতে যদি পুরোটা উঠছে না, তখন গোড়ালির পেছনে একটা ছোট মাইক্রোসার্জারি করতে বলা হয়, আচ্ছা, সেটাকে টেনোটমি বলে। এই টেনোটমির পরে যে প্লাস্টারটা হয় সেটা 3 সপ্তাহ থাকে। তো সুতরাং চিকিৎসা যেটা বললাম, প্রথমে 4 থেকে 6টা প্লাস্টার, তারপরে যদি দরকার হয় সার্জারি, মাইক্রো সার্জারি, তারপরে 3 সপ্তাহের প্লাস্টার। মানে ধরে নিলাম আপনার জন্য ম্যাক্সিমাম প্লাস্টার হলো, মানে 6টা প্লাস্টার হলো, 4টেও হতে পারে, 6টা প্লাস্টার মানে 6 সপ্তাহ প্লাস 3 সপ্তাহ। এই যে 9 সপ্তাহ বা অলমোস্ট 2 মাসের মধ্যে আপনার পা কিন্তু সোজা হয়ে যাবে। আচ্ছা, এই সোজা পাকে সোজা রাখার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। সমস্যাটা এখানেই শুরু হয়। সমস্যাটা কি হয়, যখন বাচ্চার পা বাঁকা থাকে, বাড়ির লোকজনের মাথায় প্রচন্ড টেনশন থাকে, স্বাভাবিক। আজকালকার দিনে বেশিরভাগ 1 চাইল্ড 2 চাইল্ড পলিসি, কারো কারো আইভিএফ বেবি হচ্ছে, বাচ্চার পা জন্ম হয়ে রয়েছে, বাবা মা তো হ্যান্ডিক্যাপ বাচ্চা, বাড়ির লোক বলছে, ফ্যামিলির লোক বলছে, ইটস অলসো সোশ্যাল ট্যাবু। ঠিক, অনেক সময় দেখাতেই চায় না বাচ্চার পা বাঁকা আছে, মানে সাইকোলজিক্যালি সোসাইটি আমাদের অনেক আপলিফমেন্ট হওয়ার জায়গা আছে। দিস ইজ নট এ সোশ্যাল ট্যাবু, জাস্ট আ ডিজিজ, ক্যান বি কিওর্ড। তো সেক্ষেত্রে পা বাঁকা থাকা অবস্থায় বাবা মায়ের মাথায় প্রচুর টেনশন থাকে, বাড়ির লোকের মাথায় টেনশন থাকে। যখন তারা একবার দেখে নিল পায়ের পাতাটা সোজা হয়ে গেছে, মাথা থেকে টেনশনটা সাডেনলি জিরো হয়ে যায়। এখানেই সমস্যা। আমরা যেটা বলেছি যে 2টো পার্ট থাকে ডাক্তার এই ক্লাব ফুট চিকিৎসা, একটা ডাক্তারদের পার্ট, একটা বাড়ির লোকের পার্ট। এই ডাক্তারদের পার্টটা আমরা মোটামুটি বলে দেবো কিওর হয়ে যাবে। আচ্ছা, এইবার পা যখন সোজা হয়ে গেল, এই সোজা পাকে সোজা রাখার জন্য 4 বছর বয়স অব্দি জুতো পরাতে হয়। এটা কিন্তু একটা লম্বা ট্রিটমেন্ট। আচ্ছা, সুতরাং বাচ্চা শুরু করলো আমার কাছে, যদি কোনো বাচ্চা ক্লাব ফুট নিয়ে আসে, আমি বলি আমার কাছে কিন্তু, বা যে কোনো ডাক্তারের কাছে যখন ক্লাব ফুট নিয়ে যাচ্ছেন, 4 বছর অব্দি টিকে থাকতে হবে। যদি আমি পা সোজা করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু পা সোজাকে সোজা রাখার দায়িত্ব কিন্তু বাড়ির লোকের। আমি শুধু গাইড করতে পারি। স্পেশাল কিছু জুতো আছে, জোড়া জুতো ইউজ করতে হয়, সেই জুতোটা পরতে হয়। কিন্তু ওই যে আগের বললাম যে একবার যদি পা সোজা হয়ে যায়, তখন মাথা থেকে টেনশন চলে যায়, আর বাচ্চা জুতো পরে না, জুতো পরাতে চায় না, সেক্ষেত্রে পা কিন্তু আবার আগের জায়গায় বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তারও চিকিৎসা আছে, এই নয় না যে তার চিকিৎসা নেই, কিন্তু সেক্ষেত্রে চিকিৎসাটা অনেক বেশি কমপ্লিকেটেড, জটিল মাল্টিপল সার্জারি। আমার কাছে 20 বছর বয়সের বাচ্চা ক্লাব ফুটে এসছে, কিন্তু সেই দিকে না যাওয়াই ভালো। যত আপনি লেট প্রেজেন্টেশন, যত কমপ্লিকেশনের দিকে যাবেন, তত চিকিৎসাটা অত বেশি কমপ্লিকেটেড হবে, তত প্রবলেম বাড়বে। আর যদি স্যার এরকম আপনি যেটা বলছিলেন সোশ্যাল ট্যাবু আছে, অনেক বাবা মা হয়তো দেখাতে চায় না যে আমার শিশুর পাটা এরকম বা স্বাভাবিক পায়ের মতো না, অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়, সেই ক্ষেত্রে যদি কেউ চিকিৎসা না করান জন্মের পর থেকে, তাহলে সেটা পরবর্তীতে কি ধরনের সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে? জিনিসটা এতটাই সোশ্যাল ট্যাবুতে পরিণত হয়েছে। আমার কাছে ইউজুয়ালি বাচ্চার অন্নপ্রাশন হয়, হিন্দু ফ্যামিলিতে 6 মাসে অন্নপ্রাশন হয়। আমাদের 6 মাসের অনেক আগে পা সোজা হয়ে গেছে, কিন্তু জুতোটা যেহেতু সেই সময় পড়াতে হয়, বাবা মায়ের কাছে রিকোয়েস্ট আছে আমার কাছে যে অন্নপ্রাশনের দিনটা কি জুতো না পরিয়ে থাকা যাবে। মানে সাইকোলজিক্যাল ট্যাবু এমন জায়গায় চলে গেছে যে আমি তখন উল্টো বলি, না ওটা অবশ্যই পড়াবেন, তাহলে আমার মার্কেটিং হবে যে চিকিৎসা হয়েছে। তো যাই হোক, এটা মানে নট জোকস অ্যাপার্ট, কিন্তু সাইকোলজিক্যালি এই জায়গাতে চলে গেছে যে অনেকেই দেখাতে চান না, কিন্তু এটা ডিজিজ কিওর হয়ে যাবে। এবার যদি কেউ যদি চিকিৎসা না করেন, তো আমাদের দেশ না এমন একটা জায়গা যেখানে সমস্ত ভ্যারাইটি, সারা পৃথিবী থেকে অন্যান্য দেশ থেকে ডাক্তাররা আমাদের ফিল্ডে দেখতে আসে আমার দেশে চিকিৎসা ব্যবস্থা কেমন, কারণ আমাদের দেশের সমস্ত ভ্যারাইটিস অফ পেশেন্ট পাওয়া যায়। নিউবর্ন ফ্রেশ পেশেন্টও পাচ্ছি, নেগলেক্টেড 20 বছরের ক্লাব ফুটও পাচ্ছি, রিসেন্টলি আমি একটা 24 বছরের ক্লাব ফুটের মায়েরও অপারেশনও করেছি। তো সেক্ষেত্রে সমস্ত ভ্যারাইটি পাওয়া যায়, সমস্ত স্টেজেই চিকিৎসা আছে। কিন্তু ওই যে বললাম যে যত লেট করে আপনি প্রেজেন্ট করবেন, তত জিনিসটা কমপ্লিকেটেড হবে, রেসিডুয়াল প্রবলেম থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সুতরাং যত আর্লি প্রেজেন্ট করবেন, যত আর্লি বাচ্চাকে নিয়ে আসবেন, তত চিকিৎসা ইজি এবং কমপ্লিটের দিকে যাবে। ঠিক। একটা প্রশ্ন স্যার অনেক বাবা মায়ের মধ্যে থাকতে পারে যে ধরুন ক্লাব ফুটের চিকিৎসা করানো হলো, কিন্তু এটা কি পুরোপুরি সম্পূর্ণ ভালো হয়ে যাবে? মানে সেই যেই শিশু ক্লাব ফুট নিয়ে জন্মালো, সে পরবর্তীতে একদম স্বাভাবিক সুস্থ স্বাভাবিক পা তার হবে? বেশিরভাগ ক্লাব ফুট না ইডিওপ্যাথিক ভ্যারাইটি, এটা একটা মেডিকেল টার্ম। 95% ক্লাব ফুট ইডিওপ্যাথিক ভ্যারাইটি, কিছু আছে সিন্ড্রোমিক ভ্যারাইটি, সেগুলো খুব কম। কিন্তু যেটা 95% বললাম ইডিওপ্যাথিক ভ্যারাইটি ক্লাব ফুট, তার যদি ঠিকঠাক চিকিৎসা হয়, বাড়ির লোক যদি না বলে দেয় যে ছোটবেলায় বাঁকা ছিল, বাড়ির বাইরের কারোর পক্ষে দেখে বোঝা সম্ভব না ওর বাঁকা ছিল। তো এটা এতটাই রিওয়ার্ডিং প্রসেস। এই কারণে বারবার বলছি পনসেটি টেকনিক, ইগনাসিও পনসেটি, তার একটা সারা লাইফ লং এর কাজ দেওয়ার পরে সারা পৃথিবীতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো ভেরি রিওয়ার্ডিং, ভবিষ্যতে দেখে বুঝতে পারবে না। এবং এই ধরনের পনসেটি পেশেন্টেরও বা ক্লাব ফুট পেশেন্টেরও
ভবিষ্যতে স্পোর্টস অ্যাক্টিভিটিতে বা যে কোনো রকম ফিটনেস ট্রেনিংয়ে কোনো ডিফারেন্স থাকার কথা না। আচ্ছা, স্বাভাবিক জীবনযাপন বা খেলাধুলো সমস্ত কিছু সে করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি যে সার্জারি কথাটা না বাবা মার মাথায় খুব প্যানিক থাকে। আমি একটা কথা বললাম যে 4 থেকে 6টা পাঁচটার পরে একটা ছোট মাইক্রো সার্জারি হতে পারে। এবার অনেকেই বাবা মা বলেন আমারটা কি সার্জারি ছাড়া ডাক্তারবাবু করে দিন। ডাক্তারবাবু করার কিছু ক্ষমতা নেই। সিস্টেম পা যেদিকে যাবে আমি সেদিকেই আমাকে প্রসিড করতে হবে। স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যদি 100টা বাচ্চা ক্লাব ফুট নিয়ে আসে 80 থেকে 85টা বাচ্চার কিন্তু ওই মাইক্রো সার্জারিটা লাগে। সুতরাং মাইক্রো সার্জারিটা খুবই কমন প্রসিডিওর, রুটিনলি হয়ে থাকে। সুতরাং কারোর যদি মাইক্রো সার্জারিটা লাগে তাকে সেটা করতে হবে, অ্যাভয়েড করার কোনো রাস্তা নেই। আপনি যদি জোর করে অ্যাভয়েড করেন ভবিষ্যতে পায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। মানে সার্জারিটা অত কমপ্লিকেটেড নয় আপনি বলছেন। স্মল ডিউরেশন সার্জারি, মাইক্রো সার্জারি, অল্প এবং সময় লাগে এবং- সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়াতে হয় নিউবর্ন বেবি থাকলে। বড় বাচ্চা হলে সেক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে। আমরা এতক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে স্যার আলোচনা করলাম। আপনি একেবারে শেষ প্রান্তে এসে একটু বলুন যে বাবা মায়েরা খুব কমন কোন ভুলগুলো করে থাকেন যে শিশুর ক্লাব ফুট হয়ে তার বাবা মায়েরা। প্রথমে আমি বলেছি যে ক্লাব ফুটের একটা মেনটেনেন্স হয়ে যাচ্ছে। পা সোজা করে দেওয়ার পরে সোজা পাকে সোজা রাখা, এই 4 বছর অবধি টিকে থাকা। আর আমাদের কোনো কারণে যদি আস্তে আস্তে পা সোজা হয়ে যাওয়ার পরে জুতো না পরান তাহলে পা বাঁকতে পারে, তখন আপনি লোকটা লুকিয়ে রাখলেন যে জুতো পরিয়ে সোজা করে দেবো। একটা জিনিস শুধু মাথায় রাখা দরকার, জুতোর কাজ কিন্তু বাঁকা পাকে সোজা করা নয়। জুতোর কাজ হচ্ছে ডাক্তারবাবু পা সোজা করে দেবেন, সেটা মেনটেন করা। পা যদি কোনোভাবে বেঁকে যায় সেটা আপনি জুতো দিয়ে কোনোদিনও সোজা করতে পারবেন না। সেই সময় যদি আপনি লুকিয়ে যান, ডাক্তারবাবুর কাছে চেম্বারে গেলেন না, ফলো আপে গেলেন না, ওই বাঁকা পা আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং পা যদি একবার বেঁকে যায় অবশ্যই ইমিডিয়েটলি ফলো আপে যেতে হবে। সেক্ষেত্রে আবার প্লাস্টার করে পা সোজা করে দেওয়ার পরে তারপরে আবার জুতো চালাতে হবে। সুতরাং জুতো মেনটেনেন্স 4 বছর বয়স অবধি এটা মোস্ট ক্রুশিয়াল, এবং এইখানে যেন কোনোভাবে মিস্টেক না হয়। একেবারে অনেক ধন্যবাদ স্যার, বিস্তারিত জানালেন আপনি। এতগুলো প্রশ্ন ছিল দর্শকদের, আশা করি আপনারাও সব প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে ক্লাব ফুট মানে কিন্তু সারা জীবনের প্রতিবন্ধকতা নয়। অধিকাংশ শিশুই কিন্তু সময় মতো চিকিৎসা করালে তারা কিন্তু হাঁটবে, দৌড়বে, খেলাধুলোও করবে, যেমন ডাক্তারবাবু বললেন। কাজেই যদি কোনো শিশু, আপনার শিশু যদি ক্লাব ফুট নিয়ে জন্মান বা আপনার পরিবারে যদি এমন কেউ থেকে থাকে, যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, কারণ এটা কোনো প্রতিবন্ধকতা নয়, শুধু চিকিৎসার অপেক্ষা। সঠিক চিকিৎসা হলে নিশ্চয়ই সে সুস্থ স্বাভাবিক জীবন পাবে, সুস্থ স্বাভাবিক মানুষের মতোই জীবন অতিবাহিত করবে। আজকের মতো এখানেই শেষ করব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সন্তানকে ভালো রাখবেন। ধন্যবাদ।